হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের এই স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ত্রিপুরায় একটিমাত্র সরকারি চাকরির আশায় হন্য হয়ে ঘুরছে শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত বেকাররা। কেউ ওভারএজ হয়ে যাচ্ছে, কেউ বছর কি বছর চাকরির জন্য ওয়েট করতে করতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, চাকরির প্রসেস কবে শেষ হবে। কেউ বা বিভিন্ন জায়গাতে আন্দোলন বা প্রটেস্ট করছে, আমাদের চাকরি দাও, আমাদের কোয়ালিফিকেশন আছে, আমরা পাস করে বসে আছি, কিন্তু নিয়োগ নেই। কিন্তু কর্মী স্বল্পতা, সবগুলা দপ্তরে কিন্তু কর্মী স্বল্পতা আছে। স্বল্পতায় কিন্তু সরকারি দপ্তরে কাজকর্ম অনেকটা ডিলে হচ্ছে। তোমরা যে কোনো দপ্তরে যাও, দেবে কাজ ডিলে হয়। কার মেইন রিজন হলো কর্মীর অভাব। হ্যাঁ, গাফিলতি আছে, তার ঠিক আছে, সবাই তো আর গাফিলতি করে না, কিন্তু মেইন রিজন হলো কর্মীর অভাব। একজন কর্মচারীদের দুই তিনজনে কাজ করতে হচ্ছে, কিন্তু কর্মচারী নিয়োগ হচ্ছে না। এতে কিন্তু শূন্যপদ বাড়ছে, মানে শূন্যপদ আছে কিন্তু নিয়োগ নেই। শুধু যে শূন্যপদ গ্রুপ ডি কর্মচারী আছে তা নয়, গ্রুপ ডি থেকে ধরে গ্রুপ সি থেকে ধরে গ্রুপ এ এবং গ্রুপ বি সবারই কিন্তু শূন্যপদ খালি আছে। এখন তোমাদের কোশ্চেন যে করে জেআইবিটি তো গ্রুপ সি নিয়োগ করছে, তাহলে শূন্যপদ কেন খালি পড়ে আছে? জেআইবিটি যে 2,500 শূন্যপদ ক্রিয়েট হয়েছিল, সেটা হয়েছিল 2020-তে। মানে 2020-তে 2,500 শূন্যপদ খালি পড়ে আছিল। 2021, 22, 23, 24 গত 4 বছরে না হলো 4 থেকে 5,000 গ্রুপ সি কর্মচারী অবসর গিয়েছে। তাহলে সেই ভ্যাকেন্সিটা কোথায়? তাছাড়া 2,500 তো নিয়োগ হয়নি, সেখানেও 400 প্লাস ভ্যাকেন্সি পড়েছিল। সব মিলে আবার গ্রুপ সি কর্মচারী কিন্তু 2,500 ভ্যাকেন্সি ক্রিয়েট বা মানে শুরু হয়ে গেছে, কিন্তু নিয়োগ কিন্তু নেই। তোমরা শিক্ষা দপ্তরে দেখো কতজন শিক্ষক, 10,000 শিক্ষক একসাথে চাকরি থেকে গিয়েছে, কতজন নিয়োগ হয়েছে। আর 10,000 তো ভ্যাকেন্সি ছিল, এটা 2010-এর কথা। 2010-এই 10,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল। আর সেই শিক্ষকের চাকরি যাওয়ার পর কি 10,000 নিয়োগ হয়েছে? হয়নি তো। আর বছর বছর তো শিক্ষকরা 2-3,000, 4,000 করে অবসর যাচ্ছে, সেই নিয়োগটা কোথায় গেল? মৎস্য দপ্তর দলো, কৃষি দপ্তরে, ফিশারি ডিপার্টমেন্টে কবে নিয়োগ করা হয়েছিল লাস্ট? কৃষি দপ্তরে কবে লাস্ট এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট কবে লাস্ট নিয়োগ করা হয়েছিল? এটা এটা তোমাদের জানা আছে? গ্রুপ সি জিআরবিটি মধ্যে কিছু সংখ্যক হয়তো নিয়োগ হয়েছিল, কিন্তু কর্মী স্বল্পতা কিন্তু লেগেই আছে। আমি অন্যান্য ডিপার্টমেন্টও আছি, প্রত্যেকটা দপ্তরে কর্মী স্বল্পতা লেগে আছে। মানে দিন দিন কর্মীরা অবসরে যাচ্ছে, অফিসে কাজের চাপ বাড়ছে, কর্মীরা অবসরে যাচ্ছে, মানে শূন্যপদ বাড়ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। এদিকে বেকার বাড়ছে ঊর্ধ্বগতিতে, এদিকে শূন্যপদ বাড়ছে ঊর্ধ্বগতিতে, এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে ঊর্ধ্বগতিতে, কিন্তু নিয়োগটা কিন্তু ঊর্ধ্বগতিতে হচ্ছে না। এটা হচ্ছে নিম্ন গতিতে বা জিরো জিরো গতিতে, মাইনাসে চলছে, মানে নিয়োগটা মাইনাসে চলছে। ঠিক আছে, 10 জন অবসরে গেলে একজনও নিয়োগ হচ্ছে না, তাহলে মাইনাসে হচ্ছে না? 9 জন, 10 জনের এখানে ঘাটতি আছে না? সবচেয়ে প্রথম আমরা দেখে নেব কিংবা যে ফিশারি ডিপার্টমেন্ট আছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের গল্প বা কাহিনীটা কি, যেটা প্রতিবেদনে উঠে এসেছে, সেখানে কিরকম শূন্যপদ খালি পড়ে আছে। ধীরে ধীরে আমি অন্য দপ্তরও আছি, কর্মী স্বল্পতা তো আছে, এটা তো অস্বীকার করার মতো নয়। আমরা দেখে নিই যে ত্রিপুরা যে ফিশারি ডিপার্টমেন্ট, আমরা সবাই মাছ, মাছ বাঙালিদের প্রিয় খাদ্য। বাজারে মাছ আনতে গেলে আমরা কয়টা লোকাল বা কয়টা ত্রিপুরার মাছ আমরা পাই? ম্যাক্সিমাম তো বাইরের থেকেই মাছই আমদানি করতে হয়। তাহলে মানে কি, এই যে বাইরে থেকে আমদানি করতে হয়, তার মেইন রিজনটা কি? ত্রিপুরার ফিশারি ইন্ডাস্ট্রি এত ডেভেলপ নয়, ত্রিপুরার ফিশারি ডিপার্টমেন্ট এত ভালোভাবে কাজ করছে না। এটা যে এখন কাজ করছে না এইরকম নয়। ফিশারি ডিপার্টমেন্ট লাল বাতি সেই বাম আমল থেকেই চলছে, তখন থেকে ফিশারি ডিপার্টমেন্টে লাল বাতি চলে যাচ্ছে, তখন থেকে ফিশারি ডিপার্টমেন্টের নিয়োগ বন্ধ। মানে ফিশারি ডিপার্টমেন্টের উন্নতি বা উম, সামনের সাথে এগিয়ে নেওয়ার জন্য, মৎস্য ইন্ডাস্ট্রিকে ত্রিপুরায় ডেভেলপ করার জন্য, স্বয়ংবর করার জন্য, স্বনির্ভর করার জন্য কিন্তু কোনো উদ্যোগ নেই, অর্থাৎ মৎস্য দপ্তরের নিয়োগ নেই। আছে কৃষি দপ্তর, কৃষি দপ্তরে কি হচ্ছে নিয়োগ? ম্যাক্সিমাম 50% আধিকারিক শূন্যপদ এখনো খালি পড়ে আছে নাকি? এরপরে এমটি বিটিএম এ কিছু নিয়োগ হয়েছিল, কিন্তু কর্মী স্বল্পতা তো নেই। কর্মী স্বল্পতা তো বিভিন্ন দপ্তরে ঘুরছে, নেই নিয়োগ। আউটসোর্সিং এর উপর রাজ্য সরকার বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে, অর্থাৎ বড় যে সংস্থাকে ডেকে এনে তাকে আউটসোর্সিং এ কাজ লাগাচ্ছে। রাজ্য কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে শুরু করে মৎস্য দপ্তরের কাজকর্ম লাটে। কৃষিতে নার্স, স্নাতক, সাধারণ কর্মী নিয়োগ হয়নি, 5 বছর হয়ে গেছে। রাজ্যে কৃষি স্নাতক বেকার 4,000-এর উপর আছে, এগ্রি এমএসসি বেকার, কিন্তু নিয়োগ নেই। তবে কিছু কিছু তো প্রমোশন দেওয়া হয়েছে, এর ফলে দপ্তরে কিছু নিচু মাঝারি স্তরে শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ যদি নিচু স্তর থেকে উচ্চ স্তরে প্রমোশন দেওয়া হয়, কিন্তু নিচের স্তরে তো ভ্যাকেন্সি খালি পড়ে থাকে নাকি, ওইগুলা তো নিয়োগ হচ্ছে না। মাঠ পর্যায়ে কিন্তু কর্মীর তীব্র স্বল্পতা রয়েছে, মাঠ পর্যায়ে কিন্তু কর্মী নেই, গ্রাউন্ড লেভেলে কিন্তু কর্মী নেই। কৃষকরা ঠিকঠাক ভাবে তার জন্য সহযোগিতা পাচ্ছে না। কৃষকরা যে মেইন বেনিফিটটা পাওয়ার কথা, ব্লকে লোকে যে বিডাব্লিউডি নিয়োগ করার কথা, সেখানে নিয়োগ হচ্ছে না, অবসরে চলে যাচ্ছে। ইতিমধ্যে 35 জন স্বেচ্ছা অবসরে চলে যাচ্ছে, সেই শূন্যপদ আছে। অর্থাৎ কর্মী স্বল্পতার কারণে কৃষক কল্যাণ মাঠে মারা যাচ্ছে। এই ছিল
ত্রিপুরার ফিশারি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরার যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেই দপ্তরের কাহিনী। এখন যদি ধীরে ধীরে আমরা অন্য দপ্তরের দিকে এগোই, দেখবে একবার জিআরএস নিয়োগের জন্য 1900+ ভ্যাকেন্সি বেরিয়েছিল, নিয়োগ কি হয়েছে? সেই শূন্যপদ তো খালি পড়ে আছে। অনেকগুলি অঙ্গনওয়াড়ি সেন্টার দেখবে বন্ধ হয়ে পাচ্ছে বা এক দুজন কর্মীদের চলছে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নিয়োগ হচ্ছে না, তার জন্য সেই ভ্যাকেন্সি গুলো খালি পড়েছে। ম্যাক্সিমাম স্কুলগুলো দেখবে 2-3 জন শিক্ষক দিয়ে একটা প্রাইমারি আপার প্রাইমারি স্কুল চলছে, সেখানে নিয়োগ হচ্ছে না। তাইলে সেখানে কিন্তু শিক্ষকের বা কর্মীর অভাবে কিন্তু সেখানে শিক্ষকতা বা প্রাথমিক শিক্ষাটা ঠিকঠাক ভাবে পাচ্ছে না। আর ম্যাক্সিমাম স্কুল, তোমাদের স্কুলে যাও বা ম্যাক্সিমাম কাছেদের স্কুলে যাও, দেখবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী নেই বললেই চলে। এমন স্কুল আছে যে বেলটা, দপ্তরি যে বেলটা, গ্রুপ ডি কর্মচারী যে বেলটা বাজায়, ক্লাসের বেলটা, এটাও শিক্ষকদের বাজাতে হচ্ছে। তারপর অফিসের যে গ্রুপ সি রিলেটেড কাজ, পেপার রিলেটেড ওয়ার্কিং কাজ, সেটাও শিক্ষকের করতে হচ্ছে। অফিস খোলা লাগানোর জন্য শুধুমাত্র একজন ক্যাজুয়াল লেবার থাকে, বাকি সবই শিক্ষকতা চাকরি হচ্ছে। শিক্ষকতার চাকরিটা তো স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য, তাদের পড়ানোর জন্য তাদের নিয়োগ করা হয়। তাদের কি বই খাতাপত্র দিয়ে বা অফিসিয়াল পেপার ওয়ার্কের জন্য তাদের নিয়োগ হয় না। অফিসিয়াল পেপার ওয়ার্কের জন্য ক্লারিক্যাল স্টাফ থাকে। সার্ভিস বুক দেখ তো সেই বুক শিক্ষকদের পারে, সেটা ক্লারিক্যাল স্টাফ থাকবে। ইএল সিএল কয়টা কি আছে বা মেডিকেল লিভ, এগুলো তো আর শিক্ষকরা দেখবে না। এটা তো ক্লারিক্যাল স্টাফ থাকার দরকার। কি ক্লারিক্যাল স্টাফ কি স্কুলে আছে? গ্রুপ কর্মচারীর অভাব, ক্লারিক্যাল স্টাফের অভাব, শিক্ষকের অভাব তো আছে, সেটা আরো তলানিতে থেকে গেছে। সেখানে কিন্তু নিয়োগ হচ্ছে না, শূন্য পদ পড়ে আছে। এরপর আছে আমাদের যে হোম ডিপার্টমেন্ট আছে, হোম ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি গুলো যদি দেখো, হোম ডিপার্টমেন্টে কি কি আসে, স্পেশাল এক্সিকিউটিভ আসে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল আসে, টিএসআর আসে, ফায়ার সার্ভিস আছে আসে, তারপর তোমাদের জেল পুলিশ আছে। সবগুলো কিন্তু হোম ডিপার্টমেন্ট, অর্থাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ওনার হাতে পরিচালিত এই দপ্তরগুলা। ওই দপ্তরগুলোতে কবে লাস্ট নিয়োগ হয়েছে, সেখানে শূন্যপদ পড়ে আছে, সেই শূন্যপদের ভারে কি দপ্তরগুলো চলছে। এরপর আসো আমাদের বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ দপ্তরের শূন্যপদ কি নেই? বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিস গুলাতে গেলে দেখবে 3-4জন স্টাফ দিয়ে একটা বিদ্যুৎ দপ্তরের হেল্পারের কাজটা বা লাইনম্যানের কাজটা, যারা লাইনের কাজ করে, সেই কাজটা চলছে। 4জন লোক যদি লাইনে কাজ করে, 24 ঘন্টা কিভাবে তারা পাওয়ার দিতে পারবে? কিভাবে ঘূর্ণিঝড়টা মোকাবেলা করতে পারবে? তারা কি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে? শান্তিবাজার তোমরা শুনেছো একজন মারা গিয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মী, একজন শুনেছ মধুপুর বা বিশালগড় থেকে আহত হয়ে পড়ে আছে, এখনো বেডে পড়ে আছে, এখনো বাঁচবে না, মানে কি হবে ফিউচার, কোনো সিকিউরিটি নেই। এইভাবে অ্যাক্সিডেন্টই মারা যাচ্ছে। কেন কেন মারা যাচ্ছে? কাজের চাপ বেশি, কাজ তাদের আছে বেশি, কিন্তু নিয়োগ নেই। এটাই তো দেখছি আমরা। এরপর তোমরা দেখবে স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স, 10,000+ স্টাফ নার্স, রেজিস্টারকৃত স্টাফ নার্স বেকাররা, ভাই বোনরা, ছোট ভাই বোনরা ঘরে বসে আছে। কিন্তু নার্সিং যখন দেখবে বিভিন্ন হসপিটাল গুলাতে, দেখবে মানে সিকিউরিটি গার্ড দিয়েও নার্সের কাজ চালানো হচ্ছে, তারপর জিডিএ দিয়েও নার্সের কাজ চালানো হচ্ছে। নার্সিং তো একটা অনেক বড় পোস্ট, সবাইকে নার্সের কাজ পারবে? তাই চিকিৎসা গাফিলতি। একটা তো এমন কেস দেখা গেছে যে আইজিএম হসপিটাল রাতে শিশু নিয়ে গেছে, ব্যান্ডেজ করার মতো লোক নেই। এই 2-3 দিন আগের খবর, ব্যান্ডেজ করার মতো লোক নেই, শিশুটা কাঁদছে, গরম জল মুখে সম্ভবত পড়ে গিয়েছিল। কি স্টাফের অভাব, জিবিতে দেখবে স্টাফের অভাব, স্টাফ নার্সের অভাব। আর মফস্তলের যে স্বাস্থ্য ব্যবস্থা, তার কথা তো আমি বলছি, সেখানে তো নার্সের আরো অভাব, এমপিডাব্লিউডি অভাব, স্টাফ নার্সের অভাব, ডাক্তারের অভাব। অভাব তো ঢুকছে। ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের কথা আসো, টিপিসির মাধ্যমে একটা নিয়োগ হয়েছে, শুরু হয়েছিল খালি, এও গ্রামীণ দপ্তরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। গ্রামীণ দপ্তরে যে এত ভ্যাকেন্সি আছে সেটা বাদ দিয়ে মানে একটা নিয়োগ চলছে শুধু পিডাব্লিউ ডিপার্টমেন্টে। এও নিয়োগটা কি মাঝপথে এসে বাধা দিয়ে গেল, কোর্ট কেস হয়ে গেল, কেলেঙ্কারি হয়ে গেল, নিয়োগ নেই, সেখানে শূন্যপদ পড়ে আছে। অর্থাৎ ডাক্তার থেকে, নার্স থেকে ধরে, গ্রুপ ডি থেকে ধরে, গ্রুপ সি থেকে ধরে, গ্রুপ বি থেকে ধরে, সমস্ত জায়গায় এখন ত্রিপুরা যে শূন্যপদের বান্ডার, 50, 60, 70 হাজার শূন্যপদ মনে হয়ে যাবে সবকিছু গোনা দিল। কিন্তু শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরে 20 থেকে 25 হাজার শূন্যপদ খালি, কারণ ওনার দপ্তরে শিক্ষক আছে, ওনার দপ্তরে পিডাব্লিউ ডিপার্টমেন্ট আছে, ওনার কাছে হোম ডিপার্টমেন্ট আছে, ওনার কাছে স্বাস্থ্য দপ্তর আছে, ওনার কাছে বন দপ্তর আছে। মানে ত্রিপুরার ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট গুলি উনার কাছে আছে। তো উনার দপ্তরে 25 থেকে 30 হাজার শূন্যপদ হয়ে যাবে। এত শূন্যপদে ভারে ত্রিপুরা রাজ্যের সরকারি কাজকর্ম অনেকটা তলানিতে ঠেকেছে। তোমরা যে কোনো সরকারি অফিসে গেলে দেখবে একদিনের কাজ 3 দিনে হচ্ছে। তোমরা অনেকটা খুবই পড়ো যে হয়তো তারা ঠিকঠাক ভাবে কাজ করে না, তারা গাফিলতি করছে, সরকারি বেতন নিয়ে তারা মদ মস্তি করছে, কাজ করছে না। ঠিক আছে, তোমাদের জায়গা তোমরা ঠিক আছো, কিন্তু সবাই কি আর একরকম? আমাদের পরিবারে আমাদের গার্জিয়ান বা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কি, আমার আত্মীয় স্বজনদের চাকরি করে এমন কি কেউ নেই? তারাও কি সেরকম গাফিলতি? সবাই কি গাফিলতি করে? সবাই তো করে না। কিন্তু এরকম হচ্ছে কেন? অবশ্যই স্টাফের অভাব।
একটা এসডিএম অফিসে যাও, একটা বিডিও অফিসে যাও, একদিনের কাজ 3 দিনে করতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, বিদ্যুৎ অফিসে যাও, পঞ্চায়েতে যাও, ঘুরতে হচ্ছে কেন? সেখানে স্টাফ নেই, স্টাফের অভাব, এরকমই তো চলছে। তাই কর্মী স্বল্পতা যদি থাকে তাহলে সরকারি কাজকর্ম কেমনে হবে? কর্মী স্বল্পতার জন্য দুইটা সেক্টর মার খাচ্ছে, একটা হলো সরকারি দপ্তরগুলোর কাজকর্ম পিছিয়ে যাচ্ছে, আর একটা বেকাররা। বেকাররা একটা সরকারি চাকরি আশায় হন্য হয়ে ঘুরছে, কিন্তু দপ্তর চাকরি দিতে গিয়ে 3 বছর থেকে 4 বছর 5 বছর একটা প্রসেস লেগে যাচ্ছে, যার জন্য বেকারও নিরাশায় ঘুরছে, বেকারও ডিপ্রেশনে ভুগছে। কিভাবে হবে? আর চাকরি পেতে গেলে তো পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করেই চাকরি হয়ে যাচ্ছে না, এই চাকরির জন্য আবার বেকারদের রাস্তায় নামতে হচ্ছে। এই 2021 প্রার্থীরা দেখো কিভাবে রাস্তায় নামতে হয়েছে, লাঠির বাড়ি খেতে হয়েছে, কাঁদানো গ্যাস খেতে হয়েছে, জলের ছিটকা খেতে হয়েছে, গালিগালাজ শুনতে হয়েছে, কথা শুনতে হয়েছে। জেআইবিটি গ্রুপসের ক্ষেত্রে সেম, তাদের বিভিন্ন রকম গালিগালাজ, কথাবার্তা, জলে কাদা, লাঠিচার্জ অনেক কিছু তাদের খেতে হয়েছে। কিন্তু নিয়োগ কি হয়েছে? টিএসএর ক্ষেত্রে সেম, জেআইবিটি গ্রুপটির প্রার্থীরাও বর্তমানে আন্দোলনে বা প্রটেস্টের পথে এগোচ্ছে, তাদেরও আমি সেলুট জানাই যারা প্রথম সারিতে এসে বর্তমানে প্রটেস্ট বা আন্দোলনের পথে এগোচ্ছে, জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। তোমরা সবাই একতা মেনটেন করো, তোমরা দেবে। সরকার যে চাকরি অফার বা নিয়োগ করবে না, এটা করবে করবে, কিন্তু একটা সময় লেগে যায়, একটা অপেক্ষা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তবে পূর্ব বা যদি আমরা আগের অতীতগুলো একটু টেনে আনি, দেখি যে কিছু আন্দোলন বা কিছু প্রটেস্ট করলে সরকার একটু ঘুম থেকে উঠে, তখন একটু প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়, তখন চাকরি অফার গুলো একটু তাড়াতাড়ি দিতে দিয়ে দেই। জেআইবিটি গ্রুপসে দেখছি, টেটের ক্ষেত্রে দেখছি, টিএস এর ক্ষেত্রে দেখছি। তাই তোমরা প্রটেস্ট করো, শান্তভাবে প্রটেস্ট করো, একতা মেনটেন করো। তোমরা ম্যাক্সিমাম সবাই একসাথে থাকো, যাতে তোমাদের স্ট্যান্ড বা তোমাদের যে স্ট্যান্ড, তোমরা একতা এটা যাতে দেখাতে পারো। 5 জন 7 জন 10 জন দিয়ে সবকিছু তো হবে না, তোমরা সবাই একতা মেনটেন করো। তোমরা যেহেতু ক্যান্ডিডেট সবাই আছো, তোমাদের সবারই চাকরির দরকার। তোমার সবারই প্রথম সারিতে এসে কিন্তু এগুতে হবে, এবং দেখাতে হবে বা জানান দিতে হবে আমরা আছি, আমাদের চাকরির দরকার। শূন্যপদ না হলে এমনি পড়ে থাকবে, সরকারি দপ্তর এইভাবেই চলবে, বেকার এইভাবেই মারা খাবে, যদি আমরা সেই একতাটা মেনটেন করতে না পারি। একতাই বল, একতাই তোমাদের স্ট্যান্ড নেই, তোমাদের আর কিছু নেই। তোমরা তো আর এখানে ফাইট করতে পারবে না, গুন্ডামি করতে পারবে না, মারামারি করতে পারবে না, ক্রাইম করতে পারবে না। তোমরা কি করতে পারবে? আবেদন করতে পারবে, নিবেদন করতে পারবে, এবং তোমরা যে একসাথে আছো, একতা, সেই পাওয়ারটা তোমরা বেকারদের, সেই পাওয়ারটা তোমরা দেখাতে পারবে। সেই পাওয়ারটা দেখালেই হয়তো প্রসেস গুলো একটু দ্রুত গতিতে চলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।